সামনেই কিন্তু সেই আগস্ট মাস। হ্যাঁ ভাই, ওই আগস্ট মাসটা মাথায় রাখেন, যা কিছু হবার ওই আগস্ট মাসেই হয়ে যাবে। মাননীয় মন্ত্রী মাথায় রাখেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটাই হলো ২৪-এর স্লোগান। জামাত ইসলাম তার রাজনীতির ইতিহাসে সবচাইতে সেরা রাজনীতিটা এই মুহূর্তে করছে। আর জামাতের এই রাজনীতি দেখে তার যে মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ বিএনপি, তাদের এখন চোখ ছানা বড়া অবস্থা। আর আওয়ামী লীগ তো আছেই। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে, শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? সংসদে প্রধানমন্ত্রী হওয়ার কথা শফিকুর রহমান সাহেব, আর সংসদ নেতা অথবা ডেপুটি হওয়ার কথা তাহের ভাই। আমরা ফায়সালা মেনে নিয়েছি, কিন্তু 2.5 কোটি ভোটারের সম্মান এবং মর্যাদা এবং বাংলাদেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করার দায়িত্ব প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশি আর কথা বলবো না, বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের মূল পর্বে। যদি এনসিপি এই দলটা যদি না হইতো, এনসিপি নামের দলটা, তাহলে কি হইতো? এতদিনে আমরা ভুইলা যাইতাম, হ্যাঁ, মুছা ফেলতো। এনসিপি এই দলটা হওয়ার কারণেই কিন্তু এখনো জুলাই বেঁচে আছে। জুলাই নিয়ে কথা হয়, যখনই আমরা দেখি চীনে যাচ্ছে বা ইংল্যান্ডে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাদেক কাইয়ুম, ওদের দেখলেই মনে হয় জুলাই বেঁচে আছে। এনসিপি নামের দলটা যদি না হইতো, ওরা যদি 5-6 জন সংসদে না যাইতো, তাহলে কেউ মনে রাখতো? একদম কেউ মনে রাখতো না। এখন আমরা মনে রাখতে পারি কেন? হাসনাতের মতো একজন বীর আছে। হ্যাঁ, ওই যে আঙ্গুল দেখানোর ব্যাপারটা তো গেলই, এরপরে কিন্তু আবার ডিম দেখাইছে এবং এটা বলছে যারা পালায়া থাকে, লুকায়া থাকে, তারা তো পুষ্টিহীনতায় ভুগতেছে, তাদের ডিম খাওয়া উচিত। এই ডিমটা দেওয়ার পর এটা কি সিদ্ধ ডিম না কাঁচা ডিম, একদম জায়গা মতো দিয়ে দিছে, যা বলার তো বলছে। এই প্রথম দেখলাম যারা লুকায় আছে, পালায় আছে, তাদের হাতে হাত করা পড়াইছে কে? ইংল্যান্ডের পুলিশ। এনসিপি এবং শিবিরের পাওয়ারটা কিন্তু ইংল্যান্ডে দেখাই দিছে এবং ইংল্যান্ডবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই ভাই, মন থেকে দোয়া করতে চাই। দেশের ইজ্জতটা রাখছেন আপনারা। আর এখানে এদেরকে নিয়ে কি বলা হয় যে ওরা অক্সফোর্ডে যায় নাই, অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে দাওয়াত করে নাই, ব্যক্তিগত দাওয়াতে গেছে। শিবিরের ওইখানে একটা কমিটি আছে, ওই ব্যক্তিগত দাওয়াতে গেছে। যা ইচ্ছা তাই বলেন, এই অনলাইনে সব কিছু প্রকাশ পাওয়া যায়। সত্যটা মানুষ বুঝতে পারে, কোনটা মিথ্যা কোনটা সত্য, এটা মানুষ বুঝার ক্ষমতা রাখে। ডক্টর ইউনূসকে একটা থ্যাঙ্কস জানাই, মূল কথায় যাব। কেন থ্যাঙ্কসটা দিতেছি? যে উনি কিন্তু বলছিলেন একটা দল করো এনসিপি নামে, উনার মাথা থেকেই সেটা আসছিল। কেন আসছিল বুঝছেন তো? শুধু জুলাইকে বাঁচায় রাখার জন্য। এই দল না থাকলে, এই এনসিপি না থাকলে জুলাই বাঁচত না। কারণ কি জানেন? যেভাবে টক শোতে আইসা এখন কথাবার্তা বলে, হাদির কবর কেন ওইখানে, ওই কবর নিয়ে এখন মাথা ব্যথা কার জানেন? ওই যে আনিস আলমগীর নামে একজন আছে উনার, আবার ওই যে পান্না, মঞ্জুর পান্না, আরো অনেকেই আছে, দুজনের নাম নিতেছি কেন, আর বহুত আছে। একটাই মাথা ব্যথা, ওই হাদির কবর কেন ওইখানে, এই মাথা ব্যথা তাদের। সারাদিন রাত শুধু ডাক্তার ইউনূস স্যারকে বাটপার বলবে, আর দোষ দিবে কাদেরকে? এই যে এনসিপির পোলাপানদেরকে। আর কাকে? জামাতে ইসলাম, শিবির। এইটুকুই তাদের সীমাবদ্ধতা, এইটাই তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমাদের চিন্তা ভাবনা তো ওরকম না। আমরা সব বুঝতে পারি, জনগণ সব বুঝতে পারে। ভাই ব্রাদার, দেখেন কিভাবে আমরা বুঝতে পারি, একটুখানি আলাপ করলেই বুঝতে পারবেন। সেটা কি জানেন? এই যে প্রথম পর্ব যখন চইলা গেল ঈদের আগে, এই সংসদে প্রথম পর্ব যখন গেল, তখন কিন্তু ছিল সেটা নারী বর্জিত, কোনো নারী ছিল না ওই সংসদে। তখনকার আলাপ আলোচনাগুলো, এই সংসদের আলাপ আলোচনাগুলো কিন্তু ওই দেশ নিয়ে ছিল, জুলাই নিয়ে ছিল, ভবিষ্যৎ নিয়ে ছিল। কিন্তু আলাপ আলোচনাগুলো বদলে গেল কখন? ঈদের পরে যখন নারী আসনে প্রায় 50 জন নারী ওইখানে গেল, তারপরে আলোচনার ধরন বদলে গেল। মনে হইতেছে কি জানেন? ওই যে মহল্লায় দাঁড়ায় থাকে না কোনা কাঞ্চিতে, খাম্বার মধ্যে হেলান দিয়া, আর কেউ যাইবার সময় শীষ মারে। এখানে শুধু শীষ মারা হচ্ছে না, এখানে কি বলা হচ্ছে? ওই যে ওনার মুখ দেখা যায় না কেন, ওনাকে কেন চিনতে পারতেছি না। আমি বিয়া বাড়িতে গেছিলাম, উনার বউকে খুঁজছিলাম, উনার বউরে খুঁজে পাই না। আমার বউ আমি কোথাও নেই না, আমার বউর আমি মুখ দেখতে দেই না, অন্যের বউর মুখ দেখা বেড়াই, খুঁজা বেড়াই। ওই আলোচনা যাওয়ার পর এখন নতুন আলোচনা কি জানেন? পরকিয়া। হ্যাঁ, পরকিয়া। এক মাননীয় সদস্য, নাম জানি না, নাম মুখস্থ হয় নাই ভাই, অনেক সদস্য নাম মুখস্থ হইতে টাইম লাগবে, কিন্তু উনি কি বলতেছে এটা হলো গুরুত্বপূর্ণ। উনি বলতেছে মামুনুল হক সাহেব একজন নারী নিয়ে কেলেঙ্কারি করছে। কোথায়? গাজীপুরে। কেন উনার এই অভিযোগ? কারণ মামুনুল হক সাহেব ওই বাজেট নিয়ে কথা বলছে। ওই ভাই, বাজেট নিয়ে কেন কথা বলবে না? বাজেট নিয়ে কথা বলার অধিকার নাই। আর বাজেট নিয়ে কথা বললেই আপনি উনার ওই পারিবারিক ব্যাপারটা সামনে নিয়ে আসবেন, এই সংসদে নিয়ে আসবেন।
যেটা নিয়ে বুঝছেন আমাদের মাননীয় স্পিকার সাংঘাতিকভাবে রাগ করছে এবং মাইন্ড করছে, ওনাকে অপমান করছে যে আপনি এসব পারিবারিক কথাবার্তা এখানে বলবেন না। এখন কেউ যদি ভাই প্রতিবাদ করে আপনি তার পারিবারিক ব্যাপার নিয়ে টান দিবেন আর ওই সুশ্রী মার্কা কথাবার্তা বলবেন, লজ্জা লাগে না? পিছনে যে বসে রয়েছে মা বোনরা যে পিছনে বসে রয়েছে ওদেরকে পিছনে বসায় রেখা এই সংসদে কি আলাপ হয় জানেন? মোতাবিয়া নিয়া, হ্যাঁ মোতাবিয়া নিয়ে আলোচনা হয়। আমাদের স্পিকার বলতেছে, মাননীয় স্পিকার বলতেছে আমি কি মোতাবিয়ার এক্সপার্ট যে আমাকে জিজ্ঞাসা করতেছেন? মোতাবিয়া মানে বুঝছেন তো, কেউ যদি ভাই একবার এই যে বিদেশে যায় বা দেশ থেকে বিদেশে যায় 1-2 মাসের জন্য, ওইখানে আর একটা বিয়া করতে পারে কিছুদিনের জন্য টেম্পোরারি। আসলে এগুলো ভুয়া কথাবার্তা, কিন্তু ওই আলোচনাগুলো ওইখানে কেন? মা বোনদেরকে পিছনে রাখা আপনাদের লজ্জা লাগে না? এই যে মোতাবিয়া একজন আরেক জায়গায় যায় 1 মাস থাইকা বিয়া করে আবার ছাইরা দিয়ে আসবে, ওই 1 মাস কি করবে ওটা কল্পনা করে না? কল্পনা করলে আপনাদের খারাপ লাগে না? আপনাদের মা বোনকে সামনে রেখে এসব আলোচনা করেন, এটা কি আপনাদের ড্রয়িং রুম পাইছেন? এটা তো আমাদের টাকায় চলে, আমাদের টাকায় 1 মিনিটে 1,36,000 টাকা খরচ কইরা এই সংসদ চলে। আপনারা এইসব আলাপ আলোচনা কইরা বেড়ান। ভাই বেড়াদার, এই সংসদের পাশে অনেক এমপি থাকা জায়গা আছে, ওনাদের বাসস্থান ছেলে মেয়ে নিয়ে থাকে। এখন যারা এমপি হয়েছে এর মধ্যে একজন এমপি উনি জামাতে ইসলামের, উনি একটা কথা বলছিল। সেই কথাটা কি? যে এমপিদের তো কাপড় ধোয়ার মেশিন পাওয়ার কথা, একটা ওভেন পাওয়ার কথা, সেটা কি দেওয়া হবে? সেটা কি বাজেটে রাখা হয়েছে? এটা আলাপ করতেই পারে ভাই। কারণ কি জানেন, উনি হয়তো কোনোদিন ওই ওয়াশিং মেশিন দেখে নাই, আর ওইসব বাড়িতে আয়া বুয়া থাকে না, বাড়ি থেকে কেউ ছুটা বুয়া নিয়ে যাওয়া যায় না, দরকার আছে ভাই। এই জন্য হয়তো উনি বলছে, ওনাকে একার জন্য বলছে না, একার জন্য না, 300 এমপির জন্যই তো এই কথাটা বলছে। হইতেই পারে মাননীয় স্পিকার বলছে, এটা উনি চাইতেই পারে, চায় এমন কিছু অন্যায় করে নাই, তবে এখানে না চায় এটা প্রাইভেটলি বললেই হইতো, কারণ উনি তো ওনার একার জন্য চায় নাই, সবার জন্য চাইছে। ভাই জীবনে প্রথম সংসদে গেছে, অনেক ভুলভাল হবে, কিন্তু যারা পুরানা মাল তারা আন্দালিপ পার্থ। উনি কি বলতেছে জানেন? খুব ব্যঙ্গ করতেছে যে কোন পত্রিকায় এটা উঠছে যে একজন সংসদ একটা ওভেন চাইছে, একটা কাপড় ধোয়ার মেশিন চাইছে, এটা চায়া আমাদেরকে ছোট করছে, আমাদের ইজ্জতে লাগছে, এটা উনি এটা চাইতে পারে না, পত্র পত্রিকায় আসছে, ওগুলা মোবাইলে দেখা দেখা বলতেছে। কে? আন্দালিপ পার্থ, জমিদার জমিদার বলতেছে। আচ্ছা একটু বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে জানেন? আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটা ওয়াশিং মেশিন দিব, স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা ওভেন দিয়া দেয়, আবার কার কার নাম নিয়ে বললো, ওরা যদি ওনার ঘরের পর্দাটা লাগাইয়া দেয় তাহলে ওনার ঘরটা আমরা সাজায় দিতে পারি, চান্দা তুইলা সাজায় দিতে চায় উনি। দেখছেন কি দিমাগ তার? অতীত ভুলে গেলে হবে? আপনি কে? আপনার পরিচয় কি? আপনার দলের নাম কি? আপনি তো অন্য দলের, আপনি তো বিএনপির না, তাই না? আপনার তো উচিত সরকারের ভুলভাল ধরা, আপনার না ধইরা আপনি কেন এই ধরনের কথা বলতেছেন? এই ধরনের কথা বললে তো মানুষ মনে করবে হায় হায় এই লোকটা কি দালাল হয়ে গেল। হ্যাঁ ভাই, এরকম ভাবতে পারে তো। কারণ কি জানেন, উনি দেশ ফেস নিয়ে কোনো কথা বলে না, উনি সারাক্ষণ আছে ওই জামাতের দিকে। একবার বলছিল না কি গাত্র দেওয়া হয়, 71 সামনে আসলে কি গাত্র দেওয়া হয়, অলওয়েজ ভাই অ্যাটাক করতে থাকে। চিন্তা করেন, এইটাই হলো আমাদের বর্তমান সংসদ। একেবারে গলির মোড়ের যে ওই যে আড্ডাখানা আছে না, ওই আড্ডাখানার মতো হয়ে গেছে সবাই কথাবার্তা। যার জন্য বললাম সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একই রকম হয়ে গেছে। এই যে সংসদের বাইরে নয়ন নামে একজনকে দেখেন না, কেমন কেমন জানি করে, সারাদিন লাফায়, কিন্তু একটা কিছু পাইছে, দৌড়াদৌড়ি করে একটা কিছু পাইছে। ওকে ভাই, নেতার মতো চলাফেরা করো, নেতার মতো কথা বলো। সারাদিন রাত একই কথা, শিবির নাকি ধর্ষণ করে বেড়ায়, শিবির ধর্ষণ করছে, মিছিল বাই করে ওই একই কথা বলতেছে, শিবির হচ্ছে ধর্ষণকারী, এদেরকে পাকিস্তান পাঠায় দিতে হবে, জামাত ইসলামকে ধৈরা ধৈরা পাকিস্তান পাঠায় দিতে হবে। দিন রাত 24 ঘন্টা ওই একই কথা। ওরা কিন্তু বেশি টক শোতে ডাকে না, কারণ ওই স্ট্যান্ডার্ড না, কথা বলতে পারে না, আবুল তাবুল কথাবার্তা বলে, যে কথাগুলো মানুষ বিশ্বাস করে না। কিন্তু টক শোতে আরেকজনকে ডাকে, ওর আবার কথা বলার অভ্যাস আছে। সে কে জানেন? ওই যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। হায় হায়, কেরম শুকনা টুকনা চেহারা ছিল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও বইলা ওই যে উত্তরায় চিল্লাইটা ছিল, তখন ছিল সে মজলুম, জালিমের আক্রমণে তখন বলতাছিল আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এখন কিন্তু সে আবার জুলুমবাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন সে জালিমের পক্ষে চলে গেছে, জুলুম করতেছে ভাই। উনার প্রতিটি কথার মধ্যে জুলুম তো, অত্যাচার তো। মানুষকে এত ছোট করে কথা বলে ভাবা যায় না। এর আবার রাস্তা দ্বারায় বলতে হয় না, একে আবার সমস্ত টকশোতে ডাকে। আর টকশোত আলোচনা ওই একটাই, জামাত ইসলামকে নিয়া, 71 নিয়া, হাদিকে নিয়া, এনসিপি কে নিয়া, এই তো আলোচনা। আরেকজনকে বিশ্ব বাটপার ডক্টর ইউনূস। আরে ভাই, ডক্টর ইউনূস না থাকলে তো অনেক আগেই মায়ের ভোগে চলে যাইতা। এখনো যে টিকে আছো না, ওই ডক্টর ইউনূসের কারণেই তো টিকে আছো। এখনো যেটুকু আগাই যাচ্ছে না দেশ, ওই ডক্টর ইউনূসের কারণে। দেখেন না ভাই ব্রাদার, এই বাজেটের মধ্যে, এটা বইলা বিদায় নিতেছি, সময় নষ্ট করুন না। এই বাজেটের মধ্যে একটা জিনিস আছে, অনেকেই খেয়াল করছেন, অনেকে খেয়াল করেন নাই। সেটা কি জানেন? এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভিতরেই
আরেকটা দপ্তর থাকবে, ওই মুক্তিযোদ্ধার আন্ডারে আরেকটা দপ্তর। সেটা কি? এই জুলাই যোদ্ধাদের নিয়ে, জুলাইতে যারা শহীদ হচ্ছে তাদের নিয়ে। মুক্তিযোদ্ধাদের যেভাবে ভাতা দেওয়া হয় 20,000 টাকা কইরা, এই জুলাই যোদ্ধাদেরকে, জুলাই শহীদদেরকেও ঠিক তেমনি ভাবে মাসে মাসে ভাতা দেওয়া হবে। এই জিনিসটা অনেকে মিস করছেন। এর মানে কি জানেন? সরকার তো স্বীকৃতি দিলই, জুলাইকে দিল না ভাই? এইটা যখন সংসদে তুলে ধরবে সরকার পক্ষ, বিরোধী দল সবাই তো হ্যাঁ বলবে। তার মানে এটা আইনগতভাবে পাকাপোক্ত হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ভালো ছিল না ভাই? অনেক ভালো ছিল। যেমন আমাদের এই যে প্রধানমন্ত্রী দেখেন আজকে একটা কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমাকে ভাবায় তুলছে। সেই কথা কি জানেন? উনি বলতেছে, আমার হাড় তো এখনো বাঁকা, হ্যাঁ এখনো বাঁকা, এখনো সেটা ব্যথা করে, কিন্তু আমি যদি সেটার প্রতিশোধ নেই তাহলে কি আমার এই হাড়ের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা কমে যাবে? কমে যাবে না। উনি কি বুঝাইতে চাইলো? তার মানে কি উনি প্রতিহিংসার রাজনীতি চায় না। এরকম একটা কথা উনি কিন্তু লন্ডন থেকেও বলছিল। এই যে অনলাইনে কথা বলার সময় সাবেক অনেক সেনা কর্মকর্তা কথা বলতেছিল না, তখন একজন সেনা কর্মকর্তার সাথে কথা বলছিল, কি বলছিল? যে আমি আপনার সাথে কোনো একটা টাইমে খারাপ ব্যবহার করেছি, এই জন্য আমি সরি বলছিল কিন্তু তারেক রহমান সাহেব। তার মানে কি এটা তো তখনই বুঝাই দিছে যে আমাকে যারা তোমরা আঘাত করছো, আমাকে যারা তোমরা অত্যাচার করছো, সেটা আমি ক্ষমার চোখে দেখতেছি। এখনো সেই কথাই তো তুলে ধরলো। তার মানে উনি যদি প্রতিহিংসার রাজনীতি না চায়, আপনারা কেন প্রতিহিংসার রাজনীতি করতেছেন? আপনারা কেন সংসদে ওই প্রতিহিংসা, ওই হেটনেস, ওই ঘৃণা কেন প্রকাশ করতেছেন? এবং আপনাদের যে একটা ফেরিওয়ালা বাহিনী আছে না, যারা ওই যে ফেরি কইরা বেড়ায় টক শোতে, তারাও কিন্তু একই কাজ কইরা যাইতেছে। বারবার ওই জুলাইকে মুছার জন্য উইঠা পইরা জায়গা গেছে। ওই যে চিটাগাঙ্গে যেভাবে ড্রাফিলি মুছতে চাইছিল না জুলাই, প্রত্যেকটা দেওয়ালে ওই দেওয়াল থেকে মুছতে চাওয়া মানে কি জানেন? মানুষের মন থেকে মুছতে চাওয়া। এই চেষ্টাটাই তো করা হয়েছিল। এনসিপি যদি গঠন না হইতো তাহলে অনেক আগে মুছা যাইতো। যাই হোক, উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। আগামী দিনগুলো কি আসতে যাচ্ছে একটু অপেক্ষা করি। সামনেই কিন্তু সেই আগস্ট মাস। হ্যাঁ ভাই, ওই আগস্ট মাসটা মাথায় রাখেন। যা কিছু হবার ওই আগস্ট মাসেই হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি জুলাইয়ের কথা, গণ অভ্যুত্থানের কথা, আমাদের সেই 70% ভোটের কথা। যা কিছু হবে ওই আগস্ট মাসেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আগস্টের জন্য আমরা অপেক্ষায় থাকি। আগস্টের জন্য ওনারাও অপেক্ষায় আছে। হ্যাঁ, শেখ হাসিনাও কিন্তু বলছিল আগস্ট মাসের 15 তারিখে না 19 তারিখে বাংলাদেশে আসবে। আমরাও আগস্ট মাসের জন্য অপেক্ষায় আছি। এই মাসই বইলা দিবে, এই আগস্ট মাসই বইলা দিবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। জামাত ইসলাম তার রাজনীতির ইতিহাসে সবচাইতে সেরা রাজনীতিটা এই মুহূর্তে করছে। এবং আমরা বোধ করি এই যে জামাতের পলিটিক্যাল জার্নি, এই জার্নিতে সে দীর্ঘদিন পথ হারা থাকলেও সঠিক রাজনৈতিক পথের গলির সন্ধান পেয়েছে বলে এখন মনে হচ্ছে। আর জামাতের এই রাজনীতি দেখে তার যে মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ বিএনপি, তাদের এখন চোখ ছানা বড়া অবস্থা। আর আওয়ামী লীগ তো আছেই, তারা বাইরে বসে হম্বি তম্বি দিচ্ছে। ওই যে হারপিক মজুমদার, সে বলছে আমরা প্রথমেই আগে বাংলাদেশে ঢুকে জামাতকে নির্মূল করব। তার এই কথার একটা গুরুত্ব আছে। হারপিক মজুমদার কেন জামাতকে নির্মূল করার ঘোষণা দিলেন, এবং বিএনপির মহাসচিব, তারপরে রাশেদ খানের মতো ওই যে দল বদল করা পোল্টিবাজরা কেন জামাতকে নির্মূল করার কথা বলছে, এই বিষয়টা কিন্তু খুব সাধারণ বিষয় নয়, খুব ডিপলি চিন্তা করার বিষয়। কারণ জামাত এখানে দুইভাবে আগাচ্ছে। ওই যে বললাম, কেউ যদি একবার পথের সন্ধান পেয়ে যায়, পথের দিশা পেয়ে যায়, তাহলে তাকে আর আটকিয়ে রাখা যায় না। আর যারা পথ দিয়ে হাঁটে, পথ খুঁজে বেড়ায়, কেউ যদি সঠিক পথ পেয়ে যায় তারাও এটা বুঝতে পারে, প্রতিদ্বন্দ্বীরা। সুতরাং জামাত যে সঠিক রাজনীতির গলিতে ঢুকে পড়েছে, এতে অন্যদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা বুঝতে পেরেই এখন তারা এই কথাগুলো বলছে। দুইভাবে জামাত ইসলাম এখানে তার রাজনীতি পরিচালনা করছে। আসেন আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। প্রথমত তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির কথা বলি। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নিতে হবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আপনারা জানেন যে 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইসলাম যে নির্বাচিত হয়ে গিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার মতো একটা আসন সংখ্যা পেয়ে গিয়েছিলেন, এই ব্যাপারে কিন্তু জোর একটা কানাঘুষা আছে। এবং সেই ফল যে ডাকাতি করে পাল্টে দেওয়া হয়েছে, এই ব্যাপারেও যে সমস্ত যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজ আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত ইসলামকে ডিপ স্টেট থেকে বলা হয়েছিল যে আপনারা 200-র অধিক আসন পেয়েছেন, যদি আপনারা ক্ষমতায় যান, সরকার গঠন করেন, আপনাদেরকে কিন্তু 15 দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এখন আপনারা কি করবেন ভাবেন, বিরোধী দলে যান, বিএনপিকে ক্ষমতায় আসতে দিন, না হলে কিন্তু আপনাদের এই হবে। জামাতের আমির বারবার এই কথাটি বলেছেন যে আমরা চাইলে হট্টগোল বাঁধাতে পারতাম, আমরা না মেনে নিয়ে গ্যাঞ্জাম লাগাতে পারতাম, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আমরা দেখেছি সুদানের গৃহযুদ্ধ, আমরা দেখেছি বিভিন্ন দেশের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ একবার যদি কোনো দেশে লেগে যায়, তাহলে ওই দেশ কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই চিন্তা থেকে আমরা ক্ষমতা চাই না, আমরা আমাদের দেশ আগে চাই। আগে দেশ পুনর্গঠন হোক, তারপরে জনগণ যদি মনে করে যে এদেরকে ক্ষমতা দেওয়া দরকার, তাহলে তারা দেবে, আমরা তাদের সেবা করব। এটা পরিষ্কার করে বলেছেন। এটাকেই বলে দেশপ্রেমিক। আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে
সে দেশের মানুষদেরকে সমূলে ধ্বংস করার জন্য, কচুকাটা করার জন্য ওইখানে বসে এতদিন ধরে স্বয়ং বাংলাদেশে বসে কেটেছে, আর এখন ওইখানে বসে আবার কাটার হুমকি দিচ্ছে। বিএনপিও ঠিক একই কাজ করতো। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো তাহলে বিএনপি এদেশে শান্তিতে জামাতকে ক্ষমতায় থাকতে দিত না, রাষ্ট্র পরিচালনা করতে দিত না। এখন নিজেরা ক্ষমতায় আছে তাই তো নিজেরা প্রতিদিন মারামারি করে গড়ে প্রতিদিন 10 জন করে মানুষ নিহত হচ্ছে সারা বাংলাদেশে। তাহলে তখন যদি জামাত ইসলাম থাকতো কি অবস্থা হতো? এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বললাম, এইখানে ডিপ স্টেট জামাতকে যতই হুমকি দিক, জামাতের যদি ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি থাকতো, অন্য কোনো দেশ, আমেরিকা বা চীন বা ভারত, মনে করেন উদাহরণ দিচ্ছি, যদি বলে দিত ডিপ স্টেটকে যে তোর কত বড় ক্ষমতা আছে তুই কর, আমরা জামাতকে ওখানে ক্ষমতায় দেখতে চাই, তোরা কিভাবে 15 দিন তার ক্ষমতায় টিকতে না দিস এটা দেখবো, এটা যদি বলতো তাহলে কিন্তু ডিপ স্টেট ওই টেপা মাছের মতো আস্তে করে মুখটা বন্ধ করে পানির নিচে তাদেরকে ডুব মারতে হতো। এটা জামাত ইসলাম উপলব্ধি করতে পেরেছে। তাদের পক্ষে এই ধরনের কথা বলার মতো কেউ ছিল না। ইউরোপীয় ইউনিয়ন তারা সাপোর্ট দিয়েছিল, মৌন সমর্থন, কিন্তু তাদের পক্ষে যে জোরালো কোনো বক্তব্য দেবে, তাদের যে ইন্টারন্যাশনাল যে সাপোর্ট লাগে, একটা দেশ কিন্তু একা চলতে পারে না। এই বিষয়টা কিন্তু আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোন দেশে কে ক্ষমতা চালাবে, কারা ক্ষমতায় আসবে, কে সরকার প্রধান হবে, এটা কিন্তু এই ভূ রাজনীতির অনেক গুরুত্ব আছে, তারা এটা নির্ধারণ করে দেয়। তাহলে তার যখন আন্তর্জাতিক যে মিত্ররা, এই মিত্ররা যখন তার পাশে এসে দাঁড়াতো, তাহলে কিন্তু তার এই অবস্থা হতো না। তো জামাত বুঝলো যে আন্তর্জাতিকভাবে জামাত বন্ধুহীন, তার পাশে এসে শক্তভাবে দাঁড়ানোর মতো, কথা বলার মতো, তাকে সমর্থন দেওয়ার মতো কেউ নাই। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, জামাতের জনপ্রিয়তা কতটুকু, এতদিন এই রাজনীতি সে কেন করতে পারে নাই? কারণ জামাত জানতো না তার জনপ্রিয়তা কতটুকু আছে, তাদের কতজন ভোটার তাদেরকে চায়, জনগণ তাদের পক্ষে কি পরিমাণ আছে এটা জানতো না। তো এইটার মাধ্যমে জামাত ইসলাম কিন্তু সেটা পরখ করে নিল, পরীক্ষা করে নিল। এরপরে তার ওই যে ল্যাপসেসটা সে পুষিয়ে ওঠার জন্য এখন বিভিন্ন দেশে দেশে, বিশেষ করে পাকিস্তান, চীন, তুরস্ক, এই দেশগুলোর সাথে জামাত ইসলাম খুব গভীরভাবে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। যেহেতু আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, তাহলে ভারতকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের এখানে পাকিস্তান এবং চীন অপরিহার্য, সেই সাথে আমেরিকা তো থাকলোই, ইউরোপীয় ইউনিয়ন তো থাকলোই। জামাত ওই জায়গাটায় হাত দিয়েছে, ঠিক ওই জায়গায় হাত দিয়েছে। আপনারা দেখেছেন ডাকসু ভিপি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা জামাতের একটা টিম, তারা কিন্তু এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে। সম্প্রতি যে 3টি দেশের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করা দরকার, এই 3টি দেশের সাথে কিন্তু তারা অলরেডি কানেক্ট হয়ে গেছে। সাদিক কায়েম কয়েকদিন আগে চীন সফর করে আসলেন। এটি কিন্তু একেবারে সিম্পল ভাবে হয়েছে, বিষয়টা এরকম না। এটা কিন্তু দীর্ঘ কূটনীতির একটা ফসল। এখানে রাজনীতিতে বিরাট একটা বার্তা আছে, কূটনীতিতে বিরাট একটা বার্তা আছে। এরপরে শিবিরের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন সে এখন পাকিস্তান সফর করছে। এর মানে কি? এইখানে একটা বার্তা আছে। পাকিস্তান সফরে যাওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। তার মানে আমাদের এখানে টিকে থাকতে হলে চীন এবং পাকিস্তান, এই দুটি দেশ যার পাশে থাকবে, ভারত এখানে কিচ্ছু করতে পারবে না। জামাত ওই জায়গায় হাত দিয়েছে। আর এরপরে তো সাদিক কায়েমকে পাঠিয়েছে আবার অক্সফোর্ড ইউনিয়নে। এখন এই অক্সফোর্ড ইউনিয়নে এইটা আবার আরেকটা জটিল ব্যাপার। এই যে অক্সফোর্ড ইউনিয়ন সাদিক কায়েমকে ডেকে নিয়ে গেল দাওয়াত করে, অক্সফোর্ড ইউনিয়নের কাছে বাংলাদেশ থেকে হাজার হাজার প্রশ্ন যাচ্ছে যে আসলে এটা অক্সফোর্ড ইউনিয়ন এই আয়োজনটা করেছিল কিনা, অন্য কেউ করেছে কিনা, আসলে কি এটা অক্সফোর্ডের প্রোগ্রাম, নাকি সাদিক কায়েমরা নিজেরা এটা অ্যারেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষকে তাদের এই প্রশ্নের জবাব দিতে দিতে তারা গলদঘর্ম হয়ে গেছে। এবং এই প্রশ্নগুলো করেছে সব এলিট শ্রেণীর লোকজন, শিক্ষিত মানুষ। কেন জানেন? এর একটা কারণ আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছে যে সে, তার বাবা একজন রাজমিস্ত্রির ছেলে, অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দিচ্ছে। সাদিক কায়েম বলেছে যে সে খাগড়াছড়ির একটা মাদ্রাসায় পড়তো, তার বাবা একজন সাধারণ কাপড় ব্যবসায়ী, ইংলিশ ছিল তার 3rd ল্যাঙ্গুয়েজ। সে অক্সফোর্ড ইউনিয়নে যে বক্তব্য দিচ্ছে, অক্সফোর্ডের 200 বছরের ইতিহাসে কোনো রাজমিস্ত্রির ছেলে, কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলে ওইখানে বক্তব্য দিয়েছে এরকম নাই। এলিটদের চুলকানিটা এইখানেই। অক্সফোর্ড ইউনিয়ন ওই যে তারা যে জবাবগুলো দিয়েছে, ওই জবাবে একটা পর্যায়ে তারা গিয়ে এটা বলতে বাধ্য হয়েছে, দ্য অক্সফোর্ড ইউনিয়ন হ্যাজ ওভার ইটস হিস্টোরি hosted and welcomed some of the most significant global figures in modern era, including Winston Churchill, Yasser Arafat, Margaret Thatcher, Queen Elizabeth II, Muhammad Ali Kele, Stephen Hawking, Ronald Reagan, Nelson Mandela, etc. তাহলে এই যে ব্যক্তিরা ওখানে বক্তব্য দিয়েছে, সেই জায়গায় সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিতে গিয়েছে। আর এর আগে অল্প পরিসরে ওইখানে যাওয়ার সুযোগ হয়েছে এই কলকাতার শশী থারুর, ভারতীয় সাংবাদিক, আর বাংলাদেশের আগাচৌ আব্দুল গাফফার চৌধুরী। তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে রাজনীতিটা, এই জায়গাগুলো এতদিন নিয়ন্ত্রণ করতো কারা? এই এলিটরা, এই আগাচৌদের মতো লোকরা। হঠাৎ করে সেখানে মাদ্রাসায় পড়ুয়া সাদিক কায়েম যাবেন, রাজমিস্ত্রির ছেলে যাবেন, এটা কি এই এলিটরা এটা মেনে নিতে চায়? ওদের স্বপ্নের যে রাজ্য, ওটা তাসের ঘরের মতো তছনছ করে খসে পড়েছে। যার কারণে ওরা এখন পাগল হয়ে গেছে। ওরা এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছে অক্সফোর্ড ইউনিয়নকে, আর অক্সফোর্ড ইউনিয়ন তাদেরকে জবাব দিচ্ছে। তাহলে জামাত ইসলাম তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য একদিকে
তার ছাত্র সংগঠন এবং তারা নিজেরাই এই সমস্ত দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করছে। আর অপরদিকে দেশের ভিতরে বিএনপিকে তারা এমনভাবে পোষাচ্ছে, কোনো কথা বলে নয়, জাস্ট শুধু বিএনপি যে কার্যক্রম করছে, যে চাঁদাবাজি করছে, যে অনিয়মগুলো করছে, যে দুর্নীতিগুলো করছে, দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাকর্মীদের দ্বারা যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এইগুলো মানুষের সামনে তুলে ধরে বিএনপিকে পোষাচ্ছে। তাহলে দুইটা প্ল্যান নিয়ে জামাত ইসলাম আগাচ্ছে, তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়াচ্ছে, আর অপরদিকে দেশের ভিতরে বিএনপিকে ক্রমান্বয়ে কোণঠাসা করে, রাজনৈতিকভাবে কোণঠাসা করে তাকে একেবারে পচিয়ে জনগণের কাছে গন্ধ করে তুলছে। তো এই জিনিসের, এইটার ভবিষ্যৎ তো যারা রাজনীতি করে, রাশেদ খানরা, এরা তো বুঝতে পারে, যার কারণে তারা এখন জামাত ইসলামকে এলিমিনেট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা স্বপ্ন দেখছে তাদেরকে এলিমিনেট করতে হবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে। সর্বশেষ কথা, জামাতের অনেক নেতাকর্মী যারা আপনারা বলেন যে জামাত ভুল রাজনীতি করছে, তাদের কাছে হয়তো এই সমীকরণটা নাই। আপনাদের জ্ঞাতার্থেই জানালাম, জামাত ইসলাম তার ইতিহাসের সেরা রাজনীতিটাই সে এখন করছে।